এই সাধারণ মানুষদের উপরে আপনারা নির্বিচারে গুলি করে আপনারা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, তাদের বুকে পাড়া দিয়ে তাদের বুক আপনারা এই দেশ ও জাতি দেখেছে। জাতিসংঘে এবং ইউনাইটেড নেশনের যে শান্তিরক্ষা মিশন, সেখানেও কিন্তু আপনাদের এই নারকীয় বর্বরচিত পৈশাচিক যে হত্যাকাণ্ড আপনারা চালিয়েছেন সেই রিপোর্ট গুলো যাবে। সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ পৃথিবী, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ গুলো সরবরাহকৃত করা হয়েছে এবং তারা সে বিষয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে যে বা নিজের জনগণের বিরুদ্ধে এ কি করে। প্রিয় সেনাবাহিনী, আপনারা আজকে যাদেরকে গুলি করে মারলেন তারা কি দেশের জনগণ ছিল না? তারা কি মানুষ ছিল না? আজকে কার জন্য, কাদের জন্য আপনি, কিসের জন্য আপনি এই নির্বিচারে পাখির মতো গুলি করে এই ছোট ছোট তরুণ ছেলেদেরকে আপনি হত্যা করলেন? আপনাদের কি, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আপাকে বলতে চাই, এখন কি এই মানুষগুলোর জন্য আপনার আসমান জমিন বুক কিছুই কাঁপে না? এই সশস্ত্র বাহিনী তাদের সাজোয়া যানের ভিতরে যে সকল, আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ, আমি বলবো না বিবস্ত্র, উলঙ্গ ভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকাত দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে, শেল্টার দিয়ে যাচ্ছে, তাদের সাজোয়া যানের ভিতর দিয়ে ঢুকে তাদেরকে পার করে দিয়ে যাচ্ছে। সব সেনাবাহিনী, যেসব অফিসাররা বায়াস্ট হয়ে জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্ট হয়ে আপনারা যারা আমাদের এই নিরীহ ভাইদেরকে হত্যা করেছেন, তাদের এর জন্য অবশ্যই বাংলার মাটিতে একদিন জবাবদিহি করতে হবে। এই যে ডাকাত বাহিনী, এই যে টোকাই বাহিনী, এই যে 3-4-5টা ছেলে যাদের বয়স আন্ডার 30, অনেকের বয়স 25-এর কাছাকাছি, এই ছেলেগুলোর ক্ষমতার উৎস কোথায়? আমরা একে একে দেখলাম 5ই অগস্টের ঘটনা, দেখলাম গণভবন এবং সংসদ ভবন ধ্বংস করা হলো। বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। আমরা মনে মনে প্রশ্ন জাগলো, হয়তো বা মানুষের উপস্থিতিতে সেই মুহূর্তে সেখানে করতে পারছিলেন না, তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোন পক্ষে দাঁড়াবেন, সেটা একটা আমরা নিজেদেরকে বুঝাইনি, কিন্তু আমরা এরকম একটা ধারণার মধ্যে বসবাস করছিলাম। তখন সেদিন 32 নম্বর পুড়িয়ে দেওয়া হলো, তাতেও এই সশস্ত্র বাহিনী কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি। তারপর আমরা দেখলাম 32 নম্বরকে বুলডোজারে ডিক্লারেশন দিয়ে তারপর ভেঙে দেওয়া হলো। 3-4 দিন ব্যাপী সেখানে মেজবানি করা হলো, সেখানে আনন্দ ফুর্তি করা হলো, সেখানে লুঙ্গি ড্যান্স ব্যবস্থা করা হলো, কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেটা পাহারা দিল। আমরা যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সম্মানের জায়গায় রাখি, আমরা যেখানে বিশ্বাস করি যে 18 কোটি বাঙালিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রাণ দিয়ে রক্ষা করবে এই সশস্ত্র বাহিনী, তাদের প্রতি কোন ধরনের সংশয় মনে ঢুকুক সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করে আসছিলাম গত 11 মাস ধরে। এখন আমরা কি জাতি হিসাবে আবার মরিয়া প্রমাণ করিব যে আমরা জীবিত ছিলাম? না, আর প্রমাণের প্রয়োজন নেই, আর এসিড টেস্টের প্রয়োজন নেই। গতকালকে বঙ্গবন্ধুর তীর্থস্থানে, জন্মস্থানে গোপালগঞ্জে যে আগে থেকে ডিক্লার করে যে সেখানে তারা রাজনৈতিক সমাবেশ করবে, অর্থাৎ একটা নতুন রাজনৈতিক সংগঠন এখনো পর্যন্ত যার নিবন্ধন হয়নি এবং তার রেজিস্টার্ড সদস্য সংখ্যা কত সেসবগুলো আমরা জানি না, এই অর্বাচীন ছেলেরা নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি আইনের ভিতরে থেকে তারা সমাবেশ করতে পারে। কিন্তু সেই সমাবেশের ডাকার কালে যখন তারা আগেই ডিক্লার করে যে এবার বঙ্গবন্ধুর সমাধিকে, মুজিববাদকে সেখানে ধ্বংস করে আসবে, তখন এটা কিন্তু সেই আমাদের 32 নম্বর ভাঙার স্মৃতির ফিরিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যায় যে সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ভূমিকা রাখেনি। অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু বিষয়টা আরেকটু অন্যভাবে বলি, সেটা হলো তখনও পর্যন্ত সাধারণ মানুষের সর্বশেষ আস্থার স্থল যে নিরাপত্তা দিতে তারা শপথ গ্রহণ করেছে,
যে নিরাপত্তার জন্য তারা প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত, যে নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় সর্বোচ্চ বেতন প্রাপ্ত, সুবিধা প্রাপ্ত, রেশনভুক্ত, সেই আস্থার স্থলটাকে আমরা যারা বুঝি তারাও এড়িয়ে যাই না, না আস্থাহীনতায় যাতে না পড়ে যায়। কিন্তু গতকালকের পর এই গোপালগঞ্জে যে ঘটনা, আর্মি, আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন, সেখানে কিন্তু কোন ধরনের সার্জিস কোম্পানি এন্ড এদের মব কিন্তু তারা তৈরি করতে পারেনি, কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি, সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না। এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা বলছিল, তাতে করে স্থানীয় জনগণ ক্ষেপে গিয়ে তাদেরকে প্রতিহত করে, তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য করে। এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায়, সরকারি সমস্ত প্রোটোকল দিয়ে। এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই, সেসবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায়। এবং সেখানে তারা জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বানচাল করে 10 মিনিটের মাঝে তারা আশ্রয় নেয় ডিসি অফিসে, এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ। সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজোয়া যানের ভিতরে যে সকল, আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ, আমি বলবো না বিবস্ত্র, উলঙ্গ ভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকাত দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে, শেল্টার দিয়ে যাচ্ছে, তাদের সাজোয়া যানের ভিতর দিয়ে ঢুকে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানা মতে, হতে পারে স্পোরাডিক কোন ইনসিডেন্ট হতে পারে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি, আক্রমণ করে না। এবং গতকালকে এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমি জানি না। সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, শত শত ভিডিও ফুটেজ আছে, যে তারা যেখানে 5ই অগাস্টে 3রা অগাস্টে বলেছিল গত বছর এই ওয়াকার যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা গুলি বর্ষণ করবে না, কিন্তু সেই 3রা অগাস্ট, 4ঠা অগাস্ট, 5ই অগাস্ট তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং যাত্রাবাড়িতে এই পুলিশ বাহিনীর উপরে ওনারা গুলি করেছিলেন। আমরা এতদিন এইসব নিয়ে উচ্চবাচ্য করিনি, কিন্তু কালকে এটা সুস্পষ্ট তারা ভিডিও, আপনার যদি সেই সংগ্রহ এখন থাকতো আপনি ভিডিও দেখাতে পারতেন যে কিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছে গুলি কর, সরাসরি গুলি কর, বুকে গুলি কর। আর পাকিস্তানের আমলে 25শে মার্চ থেকে আমাদের 16ই ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা যেভাবে পাখির মতন বাঙালিকে করে গুলি করে হত্যা করে তারপর তাদের লাশ যেভাবে টেনে হেসড়ে নিয়ে গেল, ঠিক সেইভাবেই তারা গতকালকে প্রথম যে ছেলেটাকে গুলি করা হলো তার হত্যা, তার মৃত্যু নিশ্চিত করলো বুটে তার গলা চেপে ধরে। আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না, এই সশস্ত্র বাহিনী তাকে আর আমরা কিভাবে আর কত এসিটেট করতে হবে যে এই 5 ডাকাতের, এই ডক্টর ইউনূসের ডাকাত দলের ক্ষমতার উৎস একমাত্র এই সেনাবাহিনী, একমাত্র, আর কিছু নেই। সেনাবাহিনী শেল্টার না দিলে, যেখানে পুলিশ পারেনি, যেখানে অন্য প্রশাসনের অন্য কেউ পারেনি, সেখানে গতকালকে জনগণ, বাংলাদেশের মানুষ, গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে। তাদেরকে কিন্তু হত্যা করেনি, তাদেরকে কিন্তু মব করে কিলিয়ে পিটিয়ে বাইরে মেরে টাঙিয়ে রাখেনি। সেখানে বিনা উস্কানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানুষকে হত্যা করেছে, এটা সরাসরি আমি বলবো যে এটা হলো একটি গণহত্যার শামিল। গণহত্যার পূর্ণ ডেফিনেশনে পরে কিনা সেটা নিয়ে আমরা পরে আলাপ করব, কিন্তু এখানে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে। এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ পৃথিবী, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ গুলো সরবরাহকৃত করা হয়েছে, এবং তারা সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে বা নিজের জনগণের বিরুদ্ধে কি করে। এই মুহূর্তে আমি চলে যাব
সালাউদ্দিন ভাইয়ের কাছে। আমি জানি সালাউদ্দিন ভাই খুব নিবিড় ভাবে আজকে সারাদিন তৃণমূলের সাথে ছিলেন, গোপালগঞ্জের সাথে ছিলেন। সালাউদ্দিন ভাই, আপনি যদি আমাদের জানাতেন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এবং দর্শকদের পাইসহ যারা দর্শক শ্রোতা দেখছেন তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে আমার মনটা প্রচন্ড খারাপ এই কারণে আজকে দেখেন যে বাংলাদেশের সেনাবাহিনী, যেই সেনাবাহিনীর জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজে গড়া সংঘ, নিজে সেনাবাহিনীকে প্রায়োরিটি দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনার আমলে আমার সেনাবাহিনীতে আমার আত্মীয় স্বজন থাকার কারণে আমি খুব ভালোভাবেই জানি যে সেনাবাহিনীর জন্য এই শেখ হাসিনা কি করেছেন এবং সেনাবাহিনী কি রকম পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছেন, এটা আমি খুব ভালোভাবে জানি। তারপরেও যদি এই সেনাবাহিনী যদি এই বঙ্গবন্ধুর নিজ জেলায় এবং শেখ হাসিনার নিজ জেলার মানুষকে যদি এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করতে পারে, তাহলে আমাদের দুঃখ প্রকাশ করার কিছুই থাকবে না। আমি একটি কথা বলতে চাই, সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, দুঃখ করে যে প্রিয় সেনাবাহিনী, আপনারা আজকে যাদেরকে গুলি করে মারলেন তারা কি এই দেশের জনগণ ছিল না? তারা কি মানুষ ছিল না? আজকে কাদের জন্য আপনি, কিসের জন্য আপনি এই নির্বিচারে পাখির মতো গুলি করে এই ছোট ছোট তরুণ ছেলেদেরকে আপনি হত্যা করলেন? আপনাদের কি, আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আপাকে বলতে চাই, এখন কি এই মানুষগুলোর জন্য আপনার আসমান জমিন বুক কিছুই কাঁপে না? না, আপনার জমিন আসমান বুক শুধু ওই পার্টিকুলার কিছু মানুষের জন্যই কাঁপতো? আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে ভোট দিয়ে আপনি গোপালগঞ্জের মানুষের বুকে পাড়া দিয়ে তার দম বন্ধ করে দিয়েছেন, সেই মানুষটি কি মানুষ ছিল না? তাদের জন্য দেখে আপনার বুক কাঁপে নাই? কাদের জন্য করেছেন? এই দেশবাসী দেখেছে আপনি কাদের জন্য করেছেন। বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভেঙে দেওয়ার জন্য যখন ভেঙে দিয়েছে, তখন কিন্তু আপনারা সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। কিন্তু টুঙ্গিপাড়ায় যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এরা যখন ভাঙতে যায়, তখন কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে এই সমাধিস্থলটি রক্ষা করার জন্য। ওখানে কোনো রাজনৈতিক নেতাকর্মীরা আসে নাই, ওখানে তো কোনো রাজনৈতিক নেতাকর্মীরা ছিলই না। থাকবে কি করে? আপনারা তো ডেভিল হান্ট নামে অপারেশন করে ওইখানের সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদেরকে আপনারা গ্রেফতার করে ফেলেছেন। আপনারা সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেফতার করে ফেলেছেন। আজকে যারা এখানে ছিল তারা সবাই ছিল সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, যুবক, সকলে রাজপথে, বাচ্চারা পর্যন্ত গোপালগঞ্জের রাজপথে নেমে এসেছিল বঙ্গবন্ধুর সমাধিস্থল রক্ষা করার জন্য। এর থেকে আপনাদেরকে একবার ভাবা উচিত এই দেশ ও জাতি বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসে। কিন্তু আপনারা কি করেছেন? এই সাধারণ মানুষদের উপরে আপনারা নির্বিচারে গুলি করে আপনারা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। তাদের বুকে পাড়া দিয়ে আপনারা এই দেশ ও জাতি দেখেছে, জাতিসংঘেও আপনাদের এই রিপোর্ট কিন্তু যাবে। জাতিসংঘে এবং ইউনাইটেড নেশনের যে শান্তি রক্ষা মিশন, সেখানেও কিন্তু আপনাদের এই নারকীয়, বর্বরচিত, পৈশাচিক যে হত্যাকাণ্ড আপনারা চালিয়েছেন, সেই রিপোর্ট গুলো যাবে। আপনারা কিভাবে এইভাবে সাধারণ নিরীহ মানুষের উপরে আপনারা গুলি করতে পারলেন? আপনাদেরকে একবারও বুক কাঁপলো না? কার জন্য কাঁপলেন? কার জন্য মারলেন? আপনারা কি প্রিয় সেনাবাহিনী, আপনারা কি শুধু এনসিপির যে জঙ্গি সন্ত্রাসী, আপনারা কি শুধু তাদের জন্য? আপনারা কি সাধারণ জনগণের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য নয়? কাদেরকে রক্ষা করার জন্য আপনি কাদের উপরে গুলি করলেন? আপনি কাদেরকে রক্ষা করতে গিয়ে কাদেরকে গুলি করে আপনারা হত্যা করলেন? আজকে ইতিহাস কিন্তু কোনোদিন কাউকে ক্ষমা করে না। ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় হতে হবে এবং একদিন এর জন্য আপনাদেরকে যেসব সেনাবাহিনী, যেসব অফিসাররা বায়াস্ট হয়ে, জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্ট হয়ে আপনারা যারা আমাদের এই নিরীহ ভাইদেরকে হত্যা করেছেন, তাদের এর জন্য অবশ্যই বাংলার মাটিতে একদিন জবাবদিহি করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে এদেশের মানুষগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে। এদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল বঙ্গবন্ধুর সমাধিস্থল রক্ষা করার জন্য। আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই, গোপালগঞ্জবাসীকে, বিশেষ করে আমি গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ জানাতে চাই।
যে প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যা দেখিয়েছেন আজকে, আপনারা যা দেখিয়েছেন, এক গোপালগঞ্জের জন্য বাংলাদেশের সমস্ত প্রশাসনকে নিয়োগ করা হয়েছে। এনসিপির সমস্ত নেতাকর্মীরা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে গোপালগঞ্জে গিয়েছে, তারপরেও কিন্তু তারা সেখানে প্রতিরোধের মুখে পড়েছে। গোপালগঞ্জবাসী তাদেরকে প্রতিরোধ করেছে। আমি একটি কথা বলতে চাই, আপনারা জোর গলায় হাসনাত, সার্জিস তারা বলতো জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, বীর বীর। আপনারা দেখেছেন সেই বীরেরা কিভাবে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর গাড়ির ভিতরে করে পালিয়ে আসতে হয়েছে? এরা বীর না, এরা কাপুরুষ। ওরা গোপালগঞ্জবাসীর সাথে যুদ্ধ করার, গোপালগঞ্জবাসীকে ফেস করার মতো সক্ষমতা ওদের ছিল না। সেনাবাহিনীর গাড়িতে করে ওরা পালিয়ে আসতে হয়েছে। ওরা পলাতক, ওরা কাপুরুষ, কাপুরুষের মতো সেনাবাহিনীর গাড়িতে করে ওরা পালিয়ে আসতে হয়েছে। তো আমার এখানে একটা অবজারভেশন হচ্ছে, আমি বলবো এই আপনার এই টকশোর মাধ্যমে আমি বলবো, আমি সকালকে অনুরোধ করবো বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে, সাধারণ জনগণকে আছে, যে এই বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে, মব হচ্ছে, এই সন্ত্রাসীরা বাংলাদেশে যেভাবে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে এখন প্রতিহত করতে হবে। এখন প্রতিহতের সময় এসেছে। আমাদের একটা ব্যর্থতা হচ্ছে, আজকে দেখেন গোপালগঞ্জের মানুষ কিন্তু গোপালগঞ্জের মানুষের দায়িত্বটা পালন করেছে। তারা কিন্তু গোপালগঞ্জে প্রতিরোধ করে তুলেছে। আজকে যদি সেই জায়গায় যদি আমরা যদি সব জেলায় জেলায় অন্তত পক্ষে 40টি 50টি জেলায় যদি আমরা সেই প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের চিত্রটা ভিন্ন হতো। তাই আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনুরোধ করবো, প্লিজ আপনারা শুধু টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে বক্তব্য না দিয়ে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে রাত জেগে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়ে, পোস্টার করে প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে বক্তব্য না দিয়ে আপনারা যার যার এলাকায় নিজ নিজ এলাকায় কাজ করুন। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। এটি যার যার এলাকায় গিয়ে নিজ নিজ এলাকায় কাজ করুন, নিজ নিজ এলাকার লোকজনকে সংগঠিত করুন। গোপালগঞ্জের নেতারা যদি তাদের গোপালগঞ্জের লোকজনকে সংগঠিত করতে পারে, এরকম পুরো প্রশাসন এবং এনসিপির সব কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যদি প্রতিরোধ করতে পারে, তাহলে আমরা কেন প্রত্যেকটি জেলায় জেলায় পারবো না?